এই কাহিনী হলো ২৪ বছর বয়সের একটি ছেলের, যে নিজের জীবন নিজের ইচ্ছায় কাটাতে চাইতো। সে এই সুযোগও পায়, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। এখন সে কি এমন জীবন কাটাতে পারবে? আর সেই খুবই খারাপ পরিস্থিতিটি কি, যা তার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, জানবো আজকের কাহিনীতে। তো কাহিনী শুরু হয় কাহিনীর হিরোকে দেখিয়ে, যার বয়স কেবল ২৪ বছর। তার নাম আকিরো। সে একটি নতুন জব পায় এখানে। আজকে তার প্রথম দিন। সে আসলে অনেক বড় একটি ফিল্ম বানানো কোম্পানিতে জব শুরু করে, যার জন্য সে অনেক হ্যাপি আর খুবই জোশে ছিল। সে যখন অফিসে যায়, সেখানকার সমস্ত ওয়ার্কার্স, এমনকি তার বসও খুবই সুন্দরভাবে উৎসাহের সাথে তার ওয়েলকাম করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকিরোর সমস্ত খুশি, সমস্ত জোশ পানি পানি হয়ে যায়। সেই বেচারাকে প্রতিনিয়ত পুরো রাত জেগে কাজ করতে হয়। এখন ধীরে ধীরে আকিরো এটা বুঝতে পারে কি তার কোম্পানির মহল এতটা কঠোর কি তাদের ওয়ার্কার্সদের প্রতি একটুও দয়া করে না, বরং এদের থেকে পশুর মতো কাজ করায়। আকিরোর বস এতটা ক্রূর যে সমস্ত কাজ তার ওয়ার্কার্সদের উপর ঢেলে দেয়, তাদের একটুও শান্তিতে বসতেও দেয় না, সবসময় শুধু কাজ আর কাজ। এখন এটা তো ঠিক, এরকম মহল আকিরোর ইচ্ছেগুলোকে ভেঙে ফেলে। এই জন্য প্রতিদিন এখানে আসতে সে অনেক দ্বিধাবোধ করে, কিন্তু তার মধ্যে এতটা হিম্মত ছিল না যে সেই জবকে মানা করে দেবে। এই পরিস্থিতিতে তার দেখা তার ছোটবেলার বন্ধুর সাথে হয়। এরা দুজন মিলে এখানে খাবার খায়। আকিরো যা যা তার সাথে হচ্ছিল সে সব কিছু তার বন্ধুকে শেয়ার করে। এখানে তার বন্ধুর রায় ছিল কি তুই সমস্ত কিছু, সব কিছু নিজের ইচ্ছায় কর, নিজের শর্তে কর, অন্য কারো ইচ্ছায় নয়, অন্য কারো শর্তে নয়। আকিরোকে জ্বালানোর জন্য সে নিজের লাইফের ব্যাপারে বড় বড় কথাও তাকে বলে, যে দেখ ভাই, আমি তো আমার জীবনকে নিয়ে অনেক খুশি, কাজও ভালোই চলছে আর অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ডও আছে। এটা শুনে আকিরো জেলাস ফিল করে। তো সেও নিজের বন্ধুকে কিছু কথা শোনায় কি যখন তুই আমি স্কুলে পড়তাম, তো তখন আমাদের স্কুলে দৌড়ানোর প্রতিযোগিতা হয়, যেখানে আমি আর আমার টিম অনেক ভালো খেলেছি, কিন্তু শুধু তোর জন্য আমরা গেম হেরে যাই, কারণ তুই সেই সময় ঠিকভাবে দৌড়াতে পারিসনি। তো বেশি খুশি হওয়ার দরকার নেই, তুই নিজের টিমকেই হারিয়ে দিয়েছিলি। এটা শুনে তার বন্ধু অনেক রেগে যায় আর তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই লড়াইয়ে বদলে যায়। আর তাছাড়া আকিরোর জীবন এমন করেই চলছিল, যেখানে তার কাছে খুশির একমাত্র রাস্তা ছিল তার সাথে কাজ করে একটি মেয়ে। সে আকিরোর বন্ধু হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও আকিরো তাকে পছন্দ করে ফেলে। প্রায় আকিরো তার প্রশংসা করত, তাকে কাজের উৎসাহ দিয়ে বলতো, তুমি তো একদম অসাধারণ, যেটাই চাও জীবনে সেটাই করতে পারো, যেমন করে চাও সেমন করে জীবন কাটাতে পারো, আর যে কোনো কিছু অর্জন করে নিতে পারো। এটা শুনে তার বন্ধুর মন খারাপ হয়ে যায়, বলে যে এটা নয়, আসলে এমন কিছুই নয়, কারণ মানুষ সেই জিনিসটি কখনোই পায় না যেটা সে পাওয়ার ইচ্ছা রাখে। এখন আকিরোর এই কোম্পানিতে কাজ করতে করতে পুরো 1 বছর হয়ে যায়, যেখানে সে মেন্টালি ফিজিক্যালি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। একদিন সকালে যখন তার চোখ খোলে, তো সে নিজেই নিজেকে বলে, শুয়ে থাক আকিরো, কাজ করতে যেতে হবে না। কিন্তু কিছুক্ষণ পরে তারপরও অর্ধমনে জেগে তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যখন সে বিল্ডিং থেকে নিচে আসে, তো সে নিজের সামনের দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। সে দেখে কি তার প্রতিবেশী একটি লোককে কামড় দিয়ে তাকে জঘন্যভাবে খাচ্ছিল, আর অদ্ভুত যেন কোনো পশু এমন করে গর্জন করছে। আকিরোর মনে হয় সে হয়তো কোনো বিপদে আছে, তার সাহায্যের জন্য যখন সে সামনে এগোয়, কিন্তু যখনই তার প্রতিবেশী পিছনে ঘুরে তার দিকে তাকায়, সে অনেক ভয়ানক লাগছিল। মানুষ তো একদমই লাগছিল না, তার মুখ আর জামা কাপড় রক্ত দিয়ে ভরা ছিল, আর চোখ তার অদ্ভুত ছিল। এরই সাথে সে তার মুখ দিয়ে কালো রঙের লিকুইড বের করছিল। এর আগে আকিরো কিছু বুঝতে পারতো, সে তার উপরে হামলা করে দেয়। তখনই আকিরো সেখান থেকে ফটাফট নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়, যেখানে সেই প্রতিবেশীর পিছন পিছন আরো এরকম অনেক লোক চলে আসে আর আকিরোর উপর হামলা করে দেয়, যাদের থেকে বেঁচে আকিরো পালাচ্ছিল। কিন্তু এখানে আমাদের হিরোর এই ভয়ানক লোকেদের থেকে বাঁচার চাইতেও নিজের অফিসে যাওয়ার চিন্তায় ছিল, যে আমি লেট যেন না হয়ে যাই। সে শুধু এই বিষয়ে চিন্তিত ছিল, এইসব লোকেদের কি হয়েছে। সে যখন বিল্ডিং থেকে নিচে রাস্তায় আসে, সেখানকার দৃশ্য অদ্ভুত ছিল, কারণ এই অদ্ভুত লোক বাকি সব লোকেদের উপর হামলা করে তাদের খেয়ে ফেলছিল। চারিদিকে শুধু রক্তপাত হচ্ছিল। অবশ্যই সে এদের থেকে বেঁচে পালাতে পারবে না, এই জন্য সে বিল্ডিং এর ছাদে এসে একটি জায়গায় সে নিজেকে লক করে দেয়। এই ভয়ানক লোকগুলি এখনো তার পিছনে পড়েছিল, কিন্তু এখানে এক গ্রিল ব্যারিয়ারের গেট ছিল, যার জন্য তারা এদিকে আসতে পারে না। এখন আকিরো ছাদে এসে পুরো শহরকে ধ্বংস হতে দেখে, যেখানে তার এটা বুঝতে দেরি হয় না কি পুরো শহরে জম্বি অ্যাপোক্লিপস এসেছে।
পুরো টোকিও শহর জম্বির জন্য ধ্বংস হচ্ছে। কিন্তু এখানে তো আকিরো নিজের জবের মহল থেকে এই অবধি বিরক্ত ছিল কি এই জম্বিদের হামলায় সে এটা ভেবে অনেক খুশি হয়ে যায়, ওয়াও এখন আমার অফিস যেতে হবে না, যেমন করে কোনো বাচ্চা খুশি হয় স্কুলে যেতে হবে না শুনে। এখন এই পরিস্থিতিতে আকিরোর নিজের বন্ধুর খেয়াল আসে। সে তাকে মেসেজ করে জিজ্ঞেস করে তুই কোথায়, তুই ঠিক আছিস তো? এতে সে তাকে নিজের লোকেশন সেন্ড করে এখানে আসতে বলে। এখন সেখানে যাওয়ার আগে আকিরো নিজের প্রতিবেশী একটি কাপলের বাড়ি যায়, যারা টিভিতে জম্বির হামলার নিউজ দেখে অনেক চিন্তায় পড়ে যায়। মহিলাটি মা হতে চলেছে আর তাদের কাছে খাবার সামগ্রী সব শেষ হয়ে গেছে। তখন আকিরো তাদের প্রতিশ্রুতি দেয় কি আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, তবে আসার সময় তোমাদের জন্য খাবার নিয়ে আসবো অবশ্যই। আর কিছুক্ষণের মধ্যেই আকিরো সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বন্ধু তাকে আসতে বলেছিল। সে যখন ভিতরে যায় তো রুমের অবস্থা অনেক খারাপ ছিল। সে অনেক ভয়ে ভয়ে ভিতরে আসে, যেখানে সে নিজের বন্ধুকেও পেয়ে যায়। সেও অনেক আতঙ্কিত ছিল। সে আকিরোকে জড়িয়ে ধরে একদিকে ইশারা করে, বলে সে এখনো এখানে আছে, এই দিকে। এখন আকিরো যখন সেই দিকে দেখে তো সেখানে তাদের কোম্পানির ডাইরেক্টর ছিল, যে এই জম্বি ভাইরাসের শিকার হয়ে গেছিল। এই জন্য সে অনেক ভয়ানক লাগছিল। তার মুখ জামা সব কালো লিকুইড দিয়ে ভরা ছিল। সে এসে আকিরোর উপর হামলা করে দেয়। আকিরো নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাকে ধরে রাখে, কিন্তু তখনই তার বন্ধু এসে ডাইরেক্টরের মাথায় মেরে মেরে মাথা ফাটিয়ে দেয়। আর ডাইরেক্টর সেখানেই শেষ হয়ে যায়। আর এমন করেই তাদের জীবন বেঁচে যায়। ডাইরেক্টরকে মারার পর তার বন্ধু সেখানেই পড়ে যায়। এখানে আকিরো বুঝতে পায় কি আমার বন্ধুও জম্বি ভাইরাসের শিকার হয়ে গেছে, কারণ ডাইরেক্টর তাকে কামড় দিয়েছিল। এই জন্য এখন সে জম্বি হয়ে অদ্ভুতভাবে উঠে আকিরোর উপর হামলা করে। তখন সে অনেক কষ্ট করে নিজেকে বাঁচায় আর তাকে পিছনে ধাক্কা দেয়। তার বন্ধুর এমন অবস্থাতে তার অনেক আফসোস হয়। এই জন্য সে তাকে মারে না, বরং তার মনের মধ্যে তার বন্ধুর জন্য যে ফিলিংস ছিল সেটা বলে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার সময় প্রথমে সে তার প্রতিবেশীর বাড়ি যায়, কিন্তু সেখানকার অবস্থা দেখে সে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তাদের উপরেও জম্বি হামলা করেছে, কারণ চারিদিকে শুধু রক্তই ছিল আর সেখানে সে কাউকেও দেখতে পায় না। এই জন্য সে আবার নিজের বাড়ি ফিরে যায়। আর বাড়ি এসে সে ভাবতে বসে যে সবাই জম্বি হয়ে শেষ হয়ে যাচ্ছে, তো এখন আমার জীবন কিভাবে কাটানো উচিত। এখানে তার ইচ্ছে ছিল যে নিজের জীবন নিজের শর্তে নিজের ইচ্ছায় বাঁচতে। এর আগে আমিও জম্বির হাতে মারা যাই, এটা একদম ঠিক সময় নিজের সমস্ত ইচ্ছেকে পূরণ করার, যা সব সময় আমি চাইতাম। মানে নিজের ঘরকে ঠিক করে ঘরের মধ্যেই ক্যাম্পিং করা, অনেক অনেক শপিং করা আর মজার মজার খাবার বানিয়ে খাওয়া ইত্যাদি ইত্যাদি। এভাবে সে নিজের পছন্দের 10টি কাজের লিস্ট সে বানায় আর পরের দিনই এই কাজগুলোকে কমপ্লিট করার কাজে লেগে যায়। জম্বিদের থেকে বেঁচে বেঁচে আকিরো একটি শপিং মলে যায় আর নিজের পছন্দের খাবার বানানোর জন্য সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়, যেমন মিট, ভেজিটেবল, মশলা, ফ্রুটস ইত্যাদি। সে সেই বিল্ডিংয়ের ছাদে ক্যাম্পিং করা শুরু করে। কিন্তু আজ যখন সে নিজের প্রথম ডিশ বানানো শুরু করে তো তার মনে হয় কিছু জরুরি চাটনি মশলা তো নেই যেটা এই ডিশের মধ্যে দিতে হয়, আর সে তো তার ইচ্ছায় কোনো কমতি রাখতে চায় না। এই জন্য আবার সে জম্বিদের থেকে বেঁচে বেঁচে শপিং মলে আসে। সে যখন শপিং করছিল তো একজন অজানা ব্যক্তি যে হেলমেট পরেছিল সে আকিরোর উপর হামলা করে দেয়। সে যখন হেলমেট খুলে তো জানা যায় কি সেই অজানা ব্যক্তিটি হলো একটি মেয়ে। সেও জম্বিদের থেকে বেঁচে বেঁচে ফিরছে। এর নাম হলো শিজুকা। সে আকিরোর সাথে কথা বলে, কিন্তু তখনই তারা দেখে স্টোরের বাইরে একটি লোকের উপর জম্বি হামলা করে দিয়েছে। যা দেখে আকিরো তার সাহায্য করার জন্য বাইরে যায়, যার জন্য দুটি জম্বি স্টোরের ভিতরে ঢুকে পড়ে। এই মেয়েটি শিজুকা জানতো এদের সাথে কিভাবে লড়তে হয়। সে সেখানে সং বাজায়, যার জন্য তার দিকে জম্বি দৌড়ে আসে। এখানে দেখানো হয় কি শিজুকা অনেক বাহাদুর। সে একাই এদের সাথে লড়া শুরু করে আর খুবই সহজেই একটি হাতিয়ারের সাহায্যে জম্বিদের 12টা বাজিয়ে দেয়, যার জন্য আকিরো অনেক খুশি হয়ে যায়। এখানে আকিরো বুঝতে পারে কি এই জম্বিস আওয়াজের দিকে ছুটে যায়। এরপর শিজুকা এখান থেকে যাচ্ছিলই, বাইরে এসে আকিরো তার সাথে কথা বলা শুরু করে কি আমাদের একসাথে থাকা উচিত। এতে সে পরিষ্কার মানা করে দেয়, জি না, আমি বাঁচতে চাই, যে কোনো পরিস্থিতিতে নিজেকে যে করেই হোক বাঁচাতে চাই, কিন্তু তোমার মতো ইডিয়েটকে নিজের সাথে রেখে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। যে কারো জীবন বাঁচানোর জন্য নিজের এবং অন্যের জীবন ঝুঁকিতে ফেলে তার সাথে তো একদমই নয়। এরপর আকিরো বাড়ি ফিরে আসে, যেখানে হঠাৎই তার সেই বন্ধুর কথা মনে পড়ে যার সাথে আকিরোর লড়াই হয়েছিল। সে তখনই তাকে কল করে। তখন জানা যায় কি আকিরোর সেই বন্ধু একটি বিল্ডিংয়ে ফেসে আছে। সে যে রুমে ফেসে আছে তার বাইরে অসংখ্য জম্বিস রয়েছে, আর তার বাইরে বেরোতেই তারা তাকে মেরে ফেলবে, কারণ তারা তারই বেরোনোর অপেক্ষা করছে।
তার বন্ধু অনেক ভয়ে ভয়ে ছিল। সে আকিরোকে বলে, আমি বেশিক্ষণ আর বাঁচতে পারবো না। এতে আকিরো তাকে ভরসা দেয়, আমি আসছি তোকে বাঁচাতে। তখন তার বন্ধু মানা করে দেয়, কি তুই নিজের জীবন বিপদে ফেলিস না, কারণ যেরকম পরিস্থিতি তাতে কারো পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু তারপরও আকিরো নিজের কলেজের বেসবল ইউনিফর্ম পরে অনেক জোশের সাথে টোকিওর ভয়ানক রাস্তায় বেরিয়ে পড়ে। যখন সে বিল্ডিং এর বাইরে পৌঁছায়, জম্বিদের মনোযোগ বিভ্রান্ত করার জন্য সে মিউজিক চালিয়ে দেয়। যখন সেই সমস্ত জম্বিস মিউজিকের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সে ফটাফট বিল্ডিং এর ভিতর ঢুকে যায় আর নিজের বন্ধুকে বাঁচিয়ে নেয়। দুজনই এখান থেকে পালিয়ে একটি হোটেলে যায়, যেখানে তারা মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করে আর খুব অ্যালকোহল পান করে। এই দুজন এখানে অনেক এনজয় করে। এখানে আকিরো নিজের বন্ধুকে বলে, প্লিজ আমাকে মাফ করে দিস, আমি বেকার সেদিন তোর সাথে ঝগড়া করেছিলাম। এতে তার বন্ধু তাকে মাফ করে আর তার সাথে ভালোভাবে কথা বলে। এই দুজন বন্ধু প্রমিস করে, আমরা সবসময় একসাথে থাকবো। কথা বলতে বলতে তার বন্ধু জানতে পারে আকিরো নিজের ইচ্ছার একটি লিস্ট বানিয়েছে, যেটা সে পূরণ করেই ছাড়বে। তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, এরপর তুই কি করতে চলেছিস? তো এতে আকিরো খুশি হয়ে জবাব দেয়, এখন আমি একজন সুপার হিরোর মতো লোকেদের বাঁচাতে চাই। এতে তার বন্ধু তাকে পরামর্শ দেয়, এমনটা না করাই ভালো, কারণ এই সময় টোকিওর অবস্থা একদমই ভালো নয় আর বেঁচে থাকা মানুষদের এখন এখান থেকে বেরোনোর ব্যাপারে ভাবা উচিত। এর উপরে আর কিছুই নয়। সে এটাও বলে, আকিরো তুই একজন মানুষ, তোর মধ্যে না তো সুপারম্যানের মতো কোনো শক্তি আছে আর না তো স্পাইডারম্যানের মতো কোনো শক্তি আছে, তাহলে তুই কিভাবে জম্বিদের সাথে মোকাবিলা করবি, তাও একা? এতে আকিরো হেসে তাকে একটি অ্যাকুরিয়ামের ব্যাপারে বলে, যেটা টোকিও শহরের বিপরীত সাইডে পড়ে আর সেখানে নানা ধরনের মাছ আর অনেক বড় বড় শার্কও আছে। আর সেই অ্যাকুরিয়ামে শার্ক স্যুটসও আছে, যা বিশেষ করে সেই লোকেদের জন্য বানানো হয় যারা শার্কের দেখাশোনা করে সেই অ্যাকুরিয়ামে। সেই স্যুট অনেক মজবুত হয়, কারণ তা মেটেলের তৈরি। সেই স্যুট একবার পরে নিলে জম্বিস আর আমাদের কামড় দিতে পারবে না। তো এখন এই দুজন বন্ধু সিদ্ধান্ত নেয় কি আমরা সেই অ্যাকুরিয়ামে গিয়ে সেই স্যুটকে নিব, তারপরে একসাথে সেখান থেকে বেরোবো। প্ল্যান অনুযায়ী তারা বাইরে বের হয়, যাতে অ্যাকুরিয়ামে যাওয়ার জন্য যে যে জিনিসের দরকার তারা সেগুলো জড়ো করতে পারে। তারা একটি দোকানের পাশে আসে, কিন্তু যখন তাদের নজর সামনে রাস্তায় যায়, তো সেখানে একটি বাস এসে থামে, যার মধ্যে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল। এখন বাস দেখে রাস্তায় থাকা জম্বিস সেই বাসের উপর হামলা করে আর বাসের ভিতরে ঢুকতে থাকে। এটা দেখে বাসের ভিতরে থাকা প্যাসেঞ্জার্স বাস থেকে নেমে এদিক ওদিক দৌড়ানো শুরু করে। এই পরিস্থিতি দেখে আকিরো আর তার বন্ধু সেখানে কিছু লোকেদের বাঁচায় আর সেই দোকানে ঢুকে দোকানের শাটার বন্ধ করে দেয়। এই প্যাসেঞ্জার্সদের মধ্যে সেই মেয়েটিও ছিল, শিজুকা, যার সাথে আকিরোর একবার দেখা হয়েছিল। আর আসলে এই বাস অ্যাকুয়ারিয়ামের দিকেই যাচ্ছিল, কারণ এটা তারা শুনেছিল কি সেই জায়গাটি একদম সুরক্ষিত জম্বিদের থেকে, আর সেখানে মাছও রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়ারও সব ব্যবস্থা আছে। এখন এরা যখন দোকানে অপেক্ষা করছিল, তো আমরা নোটিস করতে পাই কি এদের মধ্যে একজন প্যাসেঞ্জারের হাতে জম্বি কামড় দিয়েছে। এর মানে সেও এই ভাইরাসের শিকার হয়েছে। কিন্তু এই বিষয়ে সবাই অজানা ছিল। তারা দোকানে এদিক ওদিক ঘুরছিল। এরই মাঝে সেই লোকটি জম্বি হয়ে যায় আর এদের সবার উপর হামলা করে দেয়। সে দুটি মেয়েকে ধরে ফেলে আর খুবই খারাপভাবে কামড় দিয়ে তাদের খাওয়া শুরু করে। এটা দেখে আকিরো আর তার বন্ধু শাটার তুলে সেখান থেকে পালাবেই কি তখনই তারা দেখে কি সেই লোকটি আর সেই দুজন মেয়ে যারা এখন জম্বি হয়ে গেছে, তারা শিজুকাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। যা দেখে আকিরো সেখানে থাকা আতশবাজি জ্বালিয়ে দেয়। এটা দেখে জম্বিস ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এই সুযোগে তারা তিনজন শাটার তুলে বাইরে চলে আসে। বাইরে এসে তারা একটি আরভি ভ্যান পায়, যার মধ্যে তারা বসে এখান থেকে বেরিয়ে তারা অ্যাকোয়ারিয়ামের দিকে এগোয়। আকিরো সিদ্ধান্ত নেয় কি আমরা তিনজন এখন একসাথেই থাকবো। এতে প্রথমে তো শিজুকা রাজি হয় না, কিন্তু আকিরো তাকে রাজি করিয়েই ছাড়ে। এরা এখানে সিদ্ধান্ত নেয় কি আমরা যে করেই হোক অ্যাকোয়ারিয়াম পৌঁছাবই। এখানে আকিরো শিজুকাকেও নিজের স্বপ্নের ব্যাপারে বলে কি আমি সুপার হিরোর মতো জম্বিদের মেরে ফেলতে চাই আর লোকেদের জীবন বাঁচাতে চাই। এখানে শিজুকার এই স্বপ্ন একদম বেকার আর ফালতু মনে হয়। এখন সবার জীবন বাঁচানোর সময় আকিরোর হাত কেটে যায়, যেখানে শিজুকা তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এখানে সেও নিজের স্বপ্নের কথা বলে কি জম্বি অ্যাপোক্লিপসের আগে আমি একজন ডক্টর হতে চেয়েছিলাম। এর দরুন আমরা দেখতে পাই কি তারা অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখানে আকিরো যে যে জায়গায় যাওয়ার লিস্ট বানিয়েছিল তারা সেই সেই জায়গায় গিয়ে খুব এনজয় করে। এমন করে সেই দিনও এসে যায় যেদিন তারা অ্যাকুয়ারিয়ামে পৌঁছায়। এখানে এসে তারা দেখে কি সবাই কাজে ব্যস্ত। কিছু লোক কিছু নিয়ে যাচ্ছে আর কিছু লোক কিছু আনছে। কেউ মাছ ধরছিল তো কেউ বাইরে অ্যাকুয়ারিয়ামের পাহারা দিচ্ছিল। এখানে আকিরো তার প্রতিবেশী সেই কাপলকেও দেখতে পায়, যাদের সে প্রমিস করেছিল কি তাদের জন্য খাবার নিয়ে আসবে। এর আগে আকিরো
এখানে বুঝতে পারে যে এখানে কি চলছে, তখনই সেখানে তার সামনে তার বস চলে আসে, যে ফিল্ম বানানো কোম্পানিতে নিজের ওয়ার্কার্সদের উপর কাজ ঢেলে দিত। এখানে সে আকিরোকে বলে, যখন জম্বিসের হামলা শুরু হয়েছিল তখন আমরা অ্যাকোয়ারিয়ামে শুটিং করছিলাম, কিন্তু যখন আমরা জানতে পারি কি টোকিও শহর তো জম্বি অ্যাপোক্লিপসে জড়িয়ে গেছে, তো আমি এই জায়গাকে সুরক্ষিত জায়গা বানিয়ে নেই, এখানে কাজ শুরু করে দেই যাতে এখানেই প্রয়োজনীয় সমস্ত কিছু হোক, আর বেঁচে থাকা লোকেদের এখানে স্মরণ দিয়ে তাদের দ্বারায় সমস্ত কাজ করিয়ে নেওয়া শুরু করি। এরপর সে আকিরোকে বাইরে ঘুরতে নিয়ে যায় আর বলে, আলাদা আলাদা শহর থেকে এখানে অনেক লোক আসে আর এখানে একসাথে কাজ করে মিলেমিশে থাকি আমরা। কিছু লোক রান্না করে, কিছু লোক জিনিসপত্র নেওয়ার জন্য বাইরে যায়, আর কিছু গিয়ে পাহারা দেয়, যা তুমি হয়তো আসার সময় দেখেছই। এই পর্যন্ত কি আমি অ্যাকোয়ারিয়ামের বাইরে থাকা জম্বিদেরও নিজের কাজের জন্য ব্যবহার করি। তারা বাইরে থেকে আসা লোকেদের উপর হামলা করে যারা এখানে চুরি করার উদ্দেশ্যে আসে, আর এভাবেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই চোরেদের থেকে একদম সেফ থাকে। এতক্ষণে সে আকিরোর সেই দুজন বন্ধুকেও কাজে লাগিয়ে দিয়েছে, মানে তার সেই বন্ধু আর শিজুকা। আর যেহেতু এখনো পর্যন্ত আকিরো কাজে লাগেনি, এই জন্য তার বস তাকে বলে, তুমিও এখানে কাজে লেগে যাও, যেমন করে তুমি আমার কোম্পানিতে কাজ করতে। এতে আকিরো জবাব দেয় কি, আমি আমার জীবন নিজের শর্তে চলতে চাই, আমার ইচ্ছার একটি লিস্ট আছে যেটা আমি পূরণ করেই ছাড়বো। এটা শুনে তার বস তাকে নিয়ে মজা করে, বাইরে থাকা তোমার মতো দুর্বল আর কাপুরুষ লোকেদের জন্য অনেক বিপজ্জনক, বরং অ্যাকোয়ারিয়ামে তুমি আর তোমার বন্ধু একদম নিরাপদে থাকবে। এটা শুনে আকিরো না চেয়েও তার কথা মেনে নেয়। বেচারা এটা ভাবছিল, আমি আবারও সেই জীবনে এসে গেছি যেখানে আমার মতো ওয়ার্কার্সদের থেকে পশুর মতো কাজ করিয়ে নিয়ে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হতো, আর অবশ্যই এখানেও তাদের সাথে সেই আচরণ করা হচ্ছিল। তাদের বস আর তার সাথীরা ভালো ভালো খাবার খেত, যেখানে ওয়ার্কার্স অনেক মুশকিল করে শুধু 2 বেলা রুটি তাদের কপালে জুটতো, আর বেশি বেশি করে তাদের থেকে কাজ করিয়ে নেওয়া হচ্ছিল। আর অবশ্যই এই মহলে থাকা তাদের জন্য অনেক মুশকিল ছিল। এই জন্যই তার দুজন সাথী এখান থেকে পালানোর প্ল্যান বানায়, আর এর জন্য তারা আকিরোকে মানানো শুরু করে। কিন্তু আকিরো এর জন্য মানা করে দেয়, কারণ নিজের বন্ধুদের জীবন সে আর ঝুঁকিতে ফেলতে চায় না। হতে পারে এখানে তাদের দ্বারাই কাজ করিয়ে নেওয়া হচ্ছে, তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই জায়গাটি একদম নিরাপদ। এরপর শিজুকা তাকে তার ইচ্ছের লিস্ট দেখায় আর তাকে মনে করিয়ে দেয়, তুই নিজের মধ্যেই একজন হিরো। অ্যাকোয়ারিয়াম আজকে সুরক্ষিত আছে, কিন্তু কাল এখানে কি হবে কেউ জানে না। এই জন্য তোমার নিজের প্রতি ভরসা রাখা উচিত আর নিজের ভিতরে থাকা হিরোকে চেনা উচিত। এখানে আবারও আকিরোকে তার বস এখানে থেকে যাওয়ার জন্য মানায়, কিন্তু এবার সে পরিষ্কার মানা করে দেয়, কারণ শিজুকার কথা তাকে প্রভাবিত করে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নিজের বন্ধুর সাথে বাইরে যাব আর নিজের ইচ্ছার তালিকাকে পূরণ করব। বাইরে আমরা দেখি কি একটি জম্বি ড্রাইভারের উপর হামলা করে তাকে কামড় দিয়ে ফেলে, আর ট্রাকে থাকা জিনিসপত্রের সাথে অ্যাকোয়ারিয়ামের ভিতরে চলে আসে। এই জম্বি ভিতরে এসে একটি গার্ডের উপর হামলা করে তাকে কামড় দিয়ে ফেলে, আর এমন করে সে এই ভাইরাসের শিকার হয়ে যায় আর বাকিদের কামড় দেওয়া শুরু করে। আর দেখতেই দেখতে এই অ্যাকোয়ারিয়ামের সবাই জম্বি হয়ে যেতে থাকে, আর সেখানে বিপর্যয়ের সৃষ্টি করে, কারণ তারা পুরো অ্যাকোয়ারিয়ামে ছড়িয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে তাদের স্বার্থপর বস নিজের সাথীকেই জম্বিদের সামনে ধাক্কা দিয়ে দেয় নিজের জীবন বাঁচানোর জন্য। সে সেখান থেকে বাইরে পালিয়ে যায়, অথচ আকিরো নিজের 2 জন সাথীর সাথে মিলে সেই জম্বিদের সাথে লড়াই করে সেখানকার লোকেদের জীবন বাঁচিয়ে একটি সুরক্ষিত জায়গা নিয়ে আসে, যা একটি রুম ছিল। তারপর এখানকার দরজা বন্ধ করে দেওয়া হয়। এখন এখানে এদের মনে হচ্ছিল এরা এখানে সুরক্ষিত, কিন্তু পরিস্থিতি তখনই খারাপ হয়ে যায় যখন এই জম্বি ভাইরাস অ্যাকোয়ারিয়ামে থাকা শার্কের মধ্যেও ছড়িয়ে যায়। শার্কও বদলে জম্বি মনস্টার হয়ে একদম বাইরে চলে আসে। এখন এদের মনে হচ্ছিল এ তো মাটিতে আছে, এ আমাদের কিছু করতে পারবে না। তখনই হঠাৎ করে তার নিচ থেকে সেই সব লোকেদের পা বেরিয়ে আসে যাদের এই শার্ক খেয়ে ফেলেছিল। এখন সেও হাঁটতে পারে আর তাদের উপর ভারী হামলা করে, কিন্তু সে দ্রুত হাঁটতে পারছিল না। এই জন্য তারা ফটাফট সেই রুমে চলে আসে, আর শার্কের খোলা এভাবে ঘুরে বেড়ানো অনেক বিপজ্জনক ছিল। এই জন্য আকিরো সেই শার্কের স্যুট পরে বাইরে আসে আর এক এক করে লোকেদের বাঁচানো শুরু করে। এখানে অনেকগুলো জম্বিস তার উপর একসাথে হামলাও করে, কিন্তু স্যুটের জন্য তার কিছুই হয় না। এখন এরা আওয়াজ দিয়ে বেশিরভাগ জম্বিসদের শেষ করে ফেলে, কিন্তু শার্কের উপর এই আওয়াজের কোনো ইফেক্টই পড়ছে না, সে এখনো বেঁচে আছে। এতে শিজুকার একটি আইডিয়া আসে। সে অনেকগুলো পাওয়ার ব্যাটারিজ নিয়ে তাদের একসাথে জড়ো করা শুরু করে আর তার 2 জন বন্ধুকে নিজের প্ল্যান বলে কি আমরা এই ব্যাটারির সাহায্যে খুব বেশি মাত্রায় কারেন্ট তৈরি করব, যার সাহায্যে এই শার্ককে মারা যেতে পারে। এরপর সেই শার্ক আকিরোর উপর হামলা করে দেয়, কারণ সে লোকেদের বাঁচাতে বাঁচাতে নিচে পড়ে
পড়ে গিয়েছিল, যেখানে শার্ক তার অনেক কাছে চলে আসে। সে তখনই উঠে শার্কের সাথে লড়াই করে। এদিকে তার বন্ধু সেই শার্ককে মারার জন্য আকিরোর দিকে সেই ব্যাটারিজ ছুড়ে দেয়। আকিরো তাড়াতাড়ি কারেন্টওয়ালা ব্যাটারিজ ধরে শার্কের নাকে ঘুষি মারে, কারণ সেই জায়গা অনেক দুর্বল হয় শার্কের। তারপর সে এই ব্যাটারিজ শার্কের মুখে ছুড়ে দেয়, যার জন্য সেখানে অনেক বড় বিস্ফোরণ হয় আর শার্কের সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন যখন সমস্ত লোক বাইরে আসে তো তাদের সেই বসকে পায়, যার শুধু নিজের জীবনের চিন্তা ছিল। সে তাদের বলে, চলো ভিতরে চলো, আবার কাজে লেগে যাও, কারণ বাইরের দুনিয়া এর থেকেও বেশি বিপজ্জনক। কিন্তু তার ওয়ার্কার্স এমনিতেও তার উপর রেগেছিল, এই জন্য তারা তাকে ভিতু আর কাপুরুষ বলে ডাকে আর অনেক কথাও শোনায়। ফির সবাই বলে আজকের পর থেকে আমাদের লিডার হলো আকিরো, কারণ সে নিজের জীবনের কথা না ভেবে আমাদের জীবন বাঁচিয়েছে। এরপর আকিরো তার সাথী ওয়ার্কার্সদের কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে শেষ বিদায় জানায়। আর তারা সবাই সিদ্ধান্ত নেয় আমরাও আকিরোর মতো নিজের স্বপ্ন পূরণ করব। এখন এই তিনজন বন্ধু নিজের স্বপ্নগুলোকে একটি কাগজে লেখে, যা তারা পূরণ করেই ছাড়বে। এখানে সিজুকা লেখে আমি একজন ডক্টর হব, তার বন্ধু লেখে আমি একজন প্লেয়ার হব, আর এখানে আকিরোর স্বপ্ন হলো আমি সুপার হিরো হয়ে লোকেদের বাঁচাবো। আর সেই তিনজন বন্ধু সেই আরভি ভ্যানে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ তারা সিদ্ধান্ত করেছিল কি তাদের সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করতে করতে তারা পুরো দেশ ঘুরবে। কারণ এটাও তিনজনের ইচ্ছার মধ্যে একটি ইচ্ছা ছিল, যেখানে অসংখ্য অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হবে তাদের, কারণ স্বপ্ন এদের অনেক বড়, যা পূরণ করার জন্য এদের মৃত্যুর মাঝখান দিয়ে যেতে হবে, মানে এই ভয়ানক জম্বিদের হাত থেকে বাঁচতে হবে তাদের। আর এখানেই এই কাহিনীটি শেষ হয়ে যায়।